24 আগস্টে পালাবদল প্রতিবেশী দেশে চড়া ভারত বিরোধী সুর। ভারত বিরোধী গোষ্ঠীকে প্রশ্রয় মদত, পূবের প্রতিবেশীকে ব্যবহার করে ভারত বিরোধী চক্রান্ত পশ্চিমের প্রতিবেশীর। কাঁটা তারহীন সীমান্ত দিয়ে অস্ত্র পাচার, জঙ্গিরা অবাধে ঢুকে পড়ছে রাজ্যে। রাজনীতির দোলাচলে নিশ্চুপ প্রশাসন। নতুন বছরের প্রারম্ভে বিপদ বুঝিবা পশ্চিমে নয় পূবের দিকে। অরক্ষিত সীমান্ত প্রশ্নে সুরক্ষা, সীমান্ত এখন শঙ্কার। একের পর এক জঙ্গি ধরা পড়ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। অবৈধভাবে ভারতে প্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার করছে পুলিশ। প্রশ্ন উঠতে শুরু করেছে, হঠাৎ করে রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ কি বেড়ে গেল? এ রাজ্যই কি টার্গেট জঙ্গিদের? এ প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সীমান্তের ওপারে। বাংলাদেশে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর একের পর এক জঙ্গি জেলমুক্ত হয়। সূত্রের খবর, এখনো পর্যন্ত প্রায় 700 জঙ্গি জেলমুক্ত হয়েছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক মজবুত হয়েছে। করাচি থেকে আসা জাহাজ চেকিং ছাড়াই ঢুকে পড়ছে বাংলাদেশের বন্দরে। সন্দেহ করা হচ্ছে সেই জাহাজে আনা বিপুল পরিমাণ অস্ত্র ঢোকে বাংলাদেশের মাটিতে, তা জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়। এসব অস্ত্রই পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ঢুকতে থাকে। বাংলাদেশের সঙ্গে সবথেকে বড় সীমান্ত এ রাজ্যেই। এ রাজ্যের সঙ্গে 2217 কিলোমিটার সীমান্ত রয়েছে বাংলাদেশের। প্রাকৃতিক কারণে এই পুরো অঞ্চলে নিশ্ছিদ্র নিরাপত্তা সম্ভব নয়। এর সঙ্গেই যুক্ত হয়েছে রাজনৈতিক কারণ। স্থল সীমান্তে বহু জায়গায় এখনো কাঁটাতারের বেড়া নেই, তা নিয়ে রয়েছে বিতর্ক। সীমান্তের জমি বলুন, এইমস তৈরি করার জমি বলুন, এয়ারপোর্টের জমি বলুন, জাতীয় সড়কের জমি বলুন, রেল লাইনের জমি বলুন, কোনো জমি সরাসরি অধিগ্রহণ করতে পারে না, থ্রু ডিএম করতে হয়। আর এই মুখ্যমন্ত্রী, যিনি 2021 সালে 16ই নভেম্বর বিধানসভাতে বিএসএফ এর বিরুদ্ধে রেজুলেশন আনেন, সেই মুখ্যমন্ত্রী বিএসএফকে কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে পারেন না। তাই পশ্চিমবঙ্গে শতছিদ্র সীমান্ত, আর সেই সীমান্ত দিয়ে প্রত্যেক দিন এরা ঢুকছে, ভবিষ্যতেও ঢুকবে। রোহিঙ্গা মুসলমান সাপ্লাই করার জন্য করিডোর হচ্ছে পশ্চিমবঙ্গ, আর সাপ্লাই করার এজেন্সিটা নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার, তার মুখ্যমন্ত্রী। সীমান্তটা ফেল করছে অমিত শাহের বিএসএফ, তাই ঢোকে। ওপাশে ত্রিপুরায় ঢুকছে বিজেপির, ওখানে অসম বিজেপির, এপাশে বাংলা। এগুলো সিপিএম জমানাতেও হয়ে এসছে, অন্য রাজ্যে হচ্ছে। তো এর মূল দায়িত্ব কেন্দ্র। বিএসএফ বর্ডার সিকিউরিটিতে ফেল করছে, আর সেন্ট্রাল আইবি দেশের মধ্যে এদের মুভমেন্টে ফেল করছে, ফলে রাজ্যের পুলিশগুলোকে ধরতে হচ্ছে। এই দীর্ঘ সীমান্ত দিয়ে অনায়াসে ঢুকে পড়ছে জঙ্গিরা। ইউনূসের আমলেই মুক্তি পেয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানী। মুক্তি পাওয়ার পরেই রহমানী এবিটিকে নতুন করে উদ্দীপ্ত করেন। এবিটির একের পর এক জঙ্গি ঢুকে পড়ে ভারতে। নাশকতামূলক ষড়যন্ত্র শুরু হয়, সক্রিয় হয়ে ওঠে স্লিপার সেলগুলো। মুর্শিদাবাদের মিনারুল আব্বাসরা এই স্লিপার সেলেরই সদস্য বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র মুর্শিদাবাদেই 40টির বেশি স্লিপার সেল সক্রিয় হয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর। Border management is done by BSF, and in spite of the fact that there has been a lot of lapses, in a sense that these people have who crossed over, our teams, specialized teams, have been very effective in neutralizing them and arresting them and sending them where they deserve to be. কাশ্মীরের জঙ্গিদের কাছে এর আগে অস্ত্র আসত নেপাল সীমান্ত দিয়ে। পরিবর্তিত পরিস্থিতিতে সে রুটও পাল্টে ফেলে জঙ্গিরা। কাশ্মীর থেকে ধৃত সন্দেহভাজন জঙ্গি জাভেদ মুন্সি ক্যানিংয়ে এসেছিল ভারত বাংলাদেশ জলপথ সীমান্তকে কাজে লাগানোর জন্যই। জাভেদ এর আগে নেপাল সীমান্ত দিয়ে কাশ্মীরে জঙ্গিদের কাছে অস্ত্র পাঠাতো। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হওয়ায়
বাংলাদেশকে কাজে লাগিয়ে এই রাজ্যের সীমান্ত দিয়েই অস্ত্র আনার পরিকল্পনা ছিল জঙ্গিদের। অসম এসটিএফ এবং কাশ্মীর এসটিএফ সতর্ক থাকায় এবিটির কথা সামনে এসেছে। তবে তারপরেও দুশ্চিন্তা যাচ্ছে না, বেশ কিছু সন্দেহভাজন গ্রেফতার হয়েছে, কতজন এখনো অধরা রয়েছে। স্লিপার সেলের কয়েকজন সদস্যকে চিহ্নিত করা হয়েছে। জনতার ভিড়ে মিশে আছে আরো কতজন? নিউজ টাইম। আরও কতজন? কোন সীমান্তে নজরদারির গলদ? কোচবিহার থেকে সুন্দরবন রাজ্যের 7 জেলার সীমান্তে পৌঁছে গেছিল আমাদের প্রতিনিধি। কি অবস্থা সীমান্তে? বর্তমানে বাংলাদেশে উত্তাল পরিস্থিতি। এই পরিস্থিতিতে কোচবিহার জেলায় প্রায় 50 কিলোমিটার আনফেন্সিং সীমান্ত মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে সীমান্তরক্ষীদের। কোচবিহার জেলায় 540 কিলোমিটার সেই সীমান্তের মধ্যে, ভারত বাংলাদেশের সেই সীমান্তের মধ্যে প্রায় 50 কিলোমিটার এখনও আনফেন্সিং রয়েছে। সেখানটায় দিনহাটার গীতালদহ এলাকার জারিধল্লা দড়িবর সহ সাহেবগঞ্জ বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের আনফেন্সিং এলাকা রয়েছে। কোথাও রাস্তা অথবা কোথাও নদী, বিভিন্ন ভৌগোলিক কারণেই কিন্তু এই সমস্ত জায়গায় বিভিন্ন সময় কিন্তু দেখা যায় যে এই যে ফেন্সিং, সেই ফেন্সিং দেওয়া সম্ভব হয়নি। স্বাভাবিকভাবেই কিন্তু এই যে আনফেন্সিং এলাকা রয়েছে তা কিন্তু দুশ্চিন্তা বাড়িয়েছে সীমান্তরক্ষীদের। কোচবিহারের গীতালদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় সেই জারিধল্লা এবং দড়িবস এলাকা যেন ভারতের থেকে বিচ্ছিন্ন একটি এলাকা। 3টি নদী দিয়ে ঘেরা এই গ্রামে, সেখানটায় কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে কোনো ফেন্সিং নেই। বাংলাদেশ থেকে অবাধে ভারতে প্রবেশ করতে পারে বাংলাদেশিরা। একই রকমভাবে যারা ভারতীয় রয়েছে অবাধে বাংলাদেশে যেতে পারে। বিগত দিনে দেখা গিয়েছে বেশ কিছু ভারতীয় বা বাংলাদেশি তারা কিন্তু একই দুই দেশেরই আইডেন্টিটি কার্ড নিয়ে, ভোটার কার্ড নিয়ে তারা কিন্তু দিব্যি বসবাস করছে ওই এলাকায়। আর পাশাপাশি কিন্তু সাহেবগঞ্জ এলাকায় সেখানটা একটি রাস্তা থাকার কারণে সেখানে কিন্তু বেশ অনেকটাই জায়গা কিন্তু রয়েছে আনফেন্সিং অবস্থায়। বিভিন্ন সময় কিন্তু অভিযোগ উঠেছিল যে যাতে সমস্ত এলাকাগুলো সিকিউর করা হয়, ফেন্সিংয়ের ব্যবস্থা করা হয়। তবে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে জমি আদান প্রদানের বিষয়ে কিন্তু বেশ কিছু জটিলতা রয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে কোচবিহারের মধ্যে কিন্তু যে কোনো মুহূর্তে ঘটতে পারে সেই অনুপ্রবেশ। একদিকে যেমন বিভিন্ন সময় গরু পাচার থেকে শুরু করে বিভিন্ন দ্রব্য পাচার, বাংলাদেশে পাচারের অভিযোগ ওঠে, পাশাপাশি কিন্তু বিভিন্ন সময় কিন্তু সেই অনুপ্রবেশেরও অভিযোগ ওঠে। সেই জায়গা থেকে কিন্তু যে সাধারণ মানুষ, তাদের কিন্তু দাবি রয়েছে দ্রুত এই যে আনফেন্সিং যে এরিয়া রয়েছে, সীমান্ত রয়েছে, সেখানে কিন্তু ফেন্সিংয়ের ব্যবস্থা করতে হবে। কোচবিহার থেকে হিরক রায় রিপোর্ট, নিউজ টাইম। উত্তরবঙ্গের মালদা থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এমনকি দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা, জলপাইগুড়ি জেলা আর কোচবিহার জেলা বিস্তীর্ণ বাংলাদেশ সীমান্ত দিয়ে পরিবেষ্টিত। কিন্তু এই বাংলাদেশি যে সীমান্ত রয়েছে, এই সীমান্তের অনেক অংশেই কিন্তু এখনও কাঁটাতারের বেড়া নেই। বিভিন্ন ডিসপুটেড এলাকা 2015 সালে যে ছিটমহল বিনিময় হয়েছিল, তারপর বেশ কিছু গ্রাম হস্তান্তর হয় দুই দেশের মধ্যে। সেই হস্তান্তরিত যে সমস্ত গ্রাম ভারতীয় এলাকার মধ্যে ছিল, সেখানে কিন্তু এখনও কিন্তু কাঁটাতারের বেড়া নেই। সেইগুলো অনেকটা অ্যাডভান্স বা ডিসপুটেড ল্যান্ড হিসাবে পরিচিত, যে কারণে সম্প্রতি বেশ কিছু যে সমস্ত আনফেন্স এরিয়া ছিল, অর্থাৎ কাঁটাতারবিহীন, সেই সমস্ত এলাকায় বিএসএফ এবং ভূমি দপ্তর মিলে তারা সীমান্তে জরিপ করে তারা অস্থায়ীভাবে পিলার বসিয়েছে। এরপর তারা স্থায়ী পিলার বসানো হবে। কিন্তু সবচেয়ে বড় বিষয়, এই যে সমস্ত কাঁটাতারবিহীন যে এলাকা রয়েছে, এই এলাকাগুলিরই কিন্তু ফায়দা নিচ্ছে চোরাচালানকারীরা। এতদিন চোরাচালান হতো গরু থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী, কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে এই কাঁটাতারবিহীন এলাকা দিয়ে বিভিন্ন জিহাদি গোষ্ঠীর সদস্যরা তারা কিন্তু ভারতের এই উত্তরবঙ্গের মূল অংশে তারা কিন্তু প্রবেশ করছে। খুব সহজেই এই কাঁটাতারের বেড়ার টপকালেই তারা কিন্তু দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব ভারত থেকে উত্তরবঙ্গের এই যে ট্রানজিট রুট, যেটাকে আমরা চিকেন নেক বলে থাকি, এই রুটটাকে তারা ব্যবহার করছে। এই রুট ব্যবহার করে তারা কিন্তু সরাসরি পৌঁছে যাচ্ছে এক লাফে তারা শিলিগুড়ি। শিলিগুড়ি পৌঁছালেই কিন্তু বলা যেতে পারে কেল্লা ফতে। শহর
চিকেন নেক তো বটেই। চিকেন নেক তো কী জিনিস সেটা যদি একটুখানি সবাই পাবলিক বুঝতে পারতো, তাহলে এটাকে কেয়ারিং করার জন্য, এটাকে সেন্সিটাইজ করার জন্য আরও অনেক বেশি ব্যবস্থা নেওয়া যেত। চিকেন নেক হচ্ছে এই 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 করিডোর ছাড়া নর্থ ইন্ডিয়া থেকে শুরু করে তিনটে দেশ বাংলাদেশ, নেপাল, ভুটান, মানে যে কোনো সময় যে কোনো জায়গায় কানেক্ট করা যায়। তো এখনও নিরাপদ আছে, এখন নিরাপদ নেই তা না, নিরাপদ এখনও আছে। আরও বেশি করে সেন্সিটাইজ করতে হবে। কিন্তু অতীতে দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এই ধরনের বিভিন্ন যে মৌলবাদী সংগঠনের সদস্যদের গতিবিধি কিন্তু সেই অর্থে ছিল না। কিন্তু সাম্প্রতিক বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির মধ্যে কিন্তু সদা সতর্ক রয়েছে বিভিন্ন সীমান্ত সুরক্ষা বাহিনী, একদিকে যেমন বিএসএফ, অন্যদিকে কিন্তু রাজ্যের পুলিশ, এবং তারা রীতিমতো সমন্বয় করে চলছেন যে যাতে এই ধরনের সীমান্তের কাঁটাতারবিহীন এলাকা থেকে কোনো রকম জিহাদি গোষ্ঠীর কেউ যাতে উত্তরবঙ্গে প্রবেশ করতে না পারে। যদি তারা প্রবেশ করে তাহলে কিন্তু তাদের উপর নজরদারি রাখা হচ্ছে, কে কোথায় কিভাবে আসছে, অচেনা লোক, অজ্ঞাত পরিচয় লোক, কি হোটেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় তারা এসে থাকছে। না, শিলিগুড়ি সুরক্ষিত আছেই এবং থাকবেও, কিন্তু কথা হচ্ছে আজকে প্রচারটা আমাদেরকে হয়ে গেছে অনেক বেশি। এই পরিস্থিতি থেকে কবে রেহাই মিলবে সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। প্রদীপ সরকারের রিপোর্ট, নিউজ টাইম। তিন দিকে বাংলাদেশ সীমান্তে ঘেরা এ রাজ্যের একমাত্র জেলা দক্ষিণ দিনাজপুর, যে দক্ষিণ দিনাজপুরের দীর্ঘ প্রায় 253 কিলোমিটার এলাকা এখনও পর্যন্ত কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। কাঁটাতারের বেড়াহীন উন্মুক্ত এই সীমান্তের অধিকাংশই রয়েছে হিলিতে। সীমান্ত শহর হিলিতে এই উন্মুক্ত সীমান্তের দৈর্ঘ্য প্রায় 27 কিলোমিটার। বাকি যে 2 কিলোমিটার সেই এলাকাগুলির মধ্যে রয়েছে বালুরঘাট, তপন, কুসুমন্ডি এবং গঙ্গারামপুরের বেশ কিছু এলাকা। এই উন্মুক্ত এই সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা প্রায়শই ঘটে থাকে। বিগত বেশ কয়েকদিনে চারজন বাংলাদেশকে গ্রেপ্তার করেছে পুলিশ, যারা চোরাপথে ভারতে এসে বিভিন্ন দেশের বিভিন্ন এলাকায় তারা ঘুরে অবশেষে বালুরঘাটে এসে তারা আশ্রয় নিয়ে আত্মগোপন করে থাকাকালীন পুলিশের হাতে ধরা পড়েছে এবং তাদেরকে আশ্রয় দেওয়ার অভিযোগে বেশ কয়েকজন ভারতীয়কেও গ্রেপ্তার করেছে পুলিশ। এই যে উন্মুক্ত যে সীমান্ত রয়েছে, এই সীমান্তগুলির মধ্যে একদিকে যেরকম জনবহুল এলাকা হিলি শহর রয়েছে, পাশাপাশি যে 2 কিলোমিটার এলাকা হিলির বাইরে যে 2 কিলোমিটার এখনও কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি, সেগুলোর মধ্যে অধিকাংশই রয়েছে বড় কোনো জলাশয় বা নদী। এইসব এলাকাগুলো এখনও কাঁটাতারের বেড়া বা সেইভাবে কোনো দেওয়া সম্ভব হয়নি। কিন্তু যথারীতি বিএসএফ এই উন্মুক্ত সীমান্তে করা নজরদারি তারা আগাগোড়ায় তারা জারি রেখেছে এবং সম্প্রতি বাংলাদেশের ঘটনার কারণে সেই নজরদারি আরও কঠোর থেকে কঠোরতর করেছে বিএসএফ। পাশাপাশি পুলিশ প্রশাসনও এ ব্যাপারে যথেষ্ট তৎপর, বিশেষ করে বাংলাদেশি কেউ কোনো জনবহুল এলাকায় এসে কেউ আশ্রয় নিয়ে আছে কিনা সে ব্যাপারেও পুলিশ একেবারে সতর্ক। সব মিলিয়ে এই যে দক্ষিণ দিনাজপুরে যে উন্মুক্ত যে সীমান্ত, সেই সীমান্তগুলিতে বেড়া দেওয়ার দাবি দীর্ঘদিন ধরেই উঠে আসছে। বিশেষ করে বিএসএফের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে শুধুমাত্র জমি অধিগ্রহণের অভাবেই এই এলাকাগুলো এখনও পর্যন্ত বেড়া দেওয়া সম্ভব হয়নি। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর দাস, নিউজ টাইম। মালদা জেলা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা 165 কিলোমিটার এবং তার মধ্যে প্রায় 40 কিলোমিটার কিন্তু কাঁটাতারহীন, অর্থাৎ প্রায় 40 থেকে 42 কিলোমিটার এখানে কিন্তু কাঁটাতার নেই। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে সেই জায়গাটা হলো হবিবপুর থানা বেলতলা গ্রাম। ঠিক আমার পিছনে যে জায়গা দেখা যাচ্ছে সেইখানে কিন্তু ভারত বাংলাদেশ বর্ডার, এবং আমরা সে দেখতেই পাচ্ছি যে পিছনে যে এখানে কিন্তু কোনো রকম কাঁটাতারের কিন্তু কোনো বেড়া নেই, একেবারে কাঁটাতারহীন কিন্তু সেই জায়গাটা। এবং ঠিক তার পিছন দিকে রয়েছে, কিছুটা দূরে রয়েছে বাংলাদেশ সীমান্ত, এবং এই বাংলাদেশ সীমান্ত রয়েছে এবং সেখানে কিন্তু বেশ কিছু ঘরবাড়িও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এই যাদবনগর বেলতলা থেকে ওই টাঙ্গন পর্যন্ত কোনো তার ঘোরা বেড়া নেই, তাই একটু আতঙ্কের মধ্যে আছি। এই যে সব বাংলাদেশে এত গন্ডগোল হচ্ছে, সব জঙ্গিদের ছেড়ে দিয়েছে, জঙ্গি আমাদের ভারতে প্রবেশ করছে, তাতে আমাদের
ক্ষতি হতে পারে। বেশ কিছু গ্রামে কিন্তু সেখানকার মানুষরা কিন্তু আতঙ্কে রয়েছেন। তার কারণ হলো যে যেখানে অর্থাৎ এই সব ওই জঙ্গি যারা রয়েছেন তারা কিন্তু এই পথ দিয়ে কিন্তু এখানে হয়তো এই গ্রামে ঢুকতে পারে এবং এখান থেকে তারা বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে যেতে পারে এবং নাশকতা চালাতে পারে, যার কারণে এখানকার যারা শান্তিপ্রিয় মানুষ রয়েছেন তারা কিন্তু আতঙ্কে রয়েছেন। কারণ এই যে তারা কিন্তু সবসময় যে খবরে দেখছেন বা জানছেন যে এই অর্থাৎ এখানে যে জঙ্গিরা তারা কিন্তু অস্ত্র লুট করেছে এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। আমরা আতঙ্কেই আছি, যেহেতু হচ্ছে বর্ডারের সংলগ্ন আমরা আছি, তো আতঙ্কেই আছি। আর এখানে আমাদের তার কাটা বেড়া আছে, হ্যাঁ, বিএসএফরা ওদের নিজস্ব হচ্ছে করছে, দায়িত্বপূর্ণভাবে কাজ করছে, রাজ্যের পুলিশও করছে। তা সত্ত্বেও আমরা শুনতে পাচ্ছি খবরে যে এই জঙ্গি ঢুকে যাচ্ছে, তো আমরা আতঙ্কেই আছি। কিন্তু নজরদারি কিন্তু আগে থেকে অনেকটাই বাড়ানো হয়েছে। তারা কিন্তু সর্বক্ষণ অর্থাৎ 24 ঘন্টা তারা কিন্তু এই সব এলাকা কিন্তু টহলদারি তারা চালিয়ে যাচ্ছেন। তবে সীমানার যে ঘটনাতে কিছু কিছু ক্ষেত্রে যেরকম হবিবপুর, আইহো এইসব জায়গাতে কিন্তু যে দুটো নদী গেছে, একটা টাঙ্গন আর একটা মহানন্দা নদী, এই টাঙ্গন এবং মহানন্দা নদীর কারণে কিন্তু এখানে কাঁটাতারে বেড়া নেই, যার কারণে কিন্তু অনায়াসে সেই নদী টপকি অর্থাৎ নদীর সাঁতরে এসে কিন্তু এই ভারতবর্ষে কিন্তু তারা প্রবেশ করতে পারে। তবে এবং বেশ কিছু জায়গায় যেখানে নদী নেই কিন্তু কাঁটাতারে বেড়া নেই, সেটা কারণ হলো জমি জটের কারণে। সেই জমি জটের কারণের জন্য কিন্তু সেখানে এখনো পর্যন্ত সেখানে কাঁটাতারে বেড়া দেওয়া সম্ভব হয়নি। হয়েছে টাঙ্গন থেকে পুরো টাঙ্গনটা চলে গেল আপনার ওই দিকটা রাজবাড়ির দিকটা চলে গেল নদীটা, আর এদিকটা মহানন্দার থেকে আপনার টাঙ্গন থেকে টু মহানন্দা 3 কিলোমিটার, তার ধারাটা নেই। তো এইখানকার যে বসতি যারা আছেন তারা একটু আতঙ্কের মধ্যেই আছেন, যেহেতু বর্ডারের যে 0 পয়েন্টে হয়ে আছে, এখানে মিনিমাম আপনার অঞ্চলে নাই করেও 10,000 পরিবার আছে। রাজ্য বিএসএফ এবং রাজ্য সরকারের থেকেও কিন্তু পুলিশ কিন্তু যথারীতি এসব জায়গায় কিন্তু প্রহরা চালিয়ে যাচ্ছে দিন এবং রাতের বেলায়, কোনো রকম যাতে কোনো নাশকতা না হতে পারে, অর্থাৎ তারা যাতে এখান থেকে এবং শুধু জঙ্গি নয়, ওখানে অনুপ্রবেশকারী যারা রয়েছেন এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সব অনুপ্রবেশকারী যারা বাংলাদেশ থেকে এপারে চলে আসছেন এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছেন। অনুপ্রবেশকারী যাতে না আসতে পারে তার কারণেও কিন্তু বিএসএফ সজাগ দৃষ্টি রেখেছেন। মালদা থেকে ক্যামেরায় অভিষেক দাসের সাথে রাজীব ঘোষের রিপোর্ট, নিউজ টাইম। নিচ্ছে একটি ছোট্ট বিরতির পর ফিরে আসছি অন্য জেলার ছবি নিয়ে। এই মুহূর্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীতে রীতিমতো ছেয়ে গিয়েছে বর্ডার বেষ্টিত মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে কোথাও বিএসএফ আবার কোথাও পুলিশের হাতে ধরা পড়ছে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। গোয়েন্দা সূত্রে খবর, এই অনুপ্রবেশকারীদের মধ্যে অনেকের যোগ রয়েছে বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে। বাংলাদেশ নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের কার্যকলাপ বাড়ছে মুর্শিদাবাদ থেকে 2 সন্দেহভাজন মিনারুল ইসলাম এবং আব্বাস আলীকে গ্রেফতারের পরেই রাজ্যে এবং দেশে সাম্প্রতিক জঙ্গি কার্যকলাপের কাহিনী সামনে আসে। অসম এসটিএফ গোটা দেশে অভিযান চালায়। তখনই জানা যায় মিনারুল, আব্বাস ছাড়াও একাধিক সন্দেহভাজনের বাংলা কানেকশনের কথা। মুর্শিদাবাদ জেলাকে ব্যবহার করে কিভাবে জঙ্গিরা ঘাঁটি সাজাচ্ছিল তাও অনেকটা স্পষ্ট হয় এই সূত্রেই। বাংলাদেশের সঙ্গে রাজ্যের যে দীর্ঘ সীমান্ত রয়েছে তার অনেকটাই মুর্শিদাবাদ জেলায়। 26 ব্লকের মধ্যে 10টি ব্লকই বাংলাদেশ সীমান্ত ঘেঁষা। মুর্শিদাবাদকে সফট টার্গেট বানাচ্ছে বাংলাদেশি জঙ্গি সংগঠন। কিন্তু কিভাবে মুর্শিদাবাদে প্রবেশ ঘটেছে জঙ্গিদের, কারণ হিসাবে মনে করা হচ্ছে
মুর্শিদাবাদের 26টি ব্লকের মধ্যে 10টি ব্লকের রয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। মুর্শিদাবাদে মোট 137.99 কিলোমিটার ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত রয়েছে। জলঙ্গি, রানীনগর, ভগবানগোলা, লালগোলা, শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ ব্লক সীমান্ত ঘেঁষা। দীর্ঘ সীমান্তের 80% অঞ্চলেই নেই কাঁটাতার। সীমান্তের বিস্তীর্ণ একটা অংশে রয়েছে জলপথ। জলপথে কাঁটাতার দেওয়া সম্ভব নয়। এর সুযোগেই চলছে অবৈধ অনুপ্রবেশ। নদী পারাপার করেই জঙ্গিরা ভারতে ঢুকে পড়ছে, যার সুযোগ সম্পূর্ণ নিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা। মিনারুল আব্বাসের মতো অনেকেই রয়েছে স্লিপার সেলের অংশ হিসাবে। গোয়েন্দাদের অনুমান শুধুমাত্র মুর্শিদাবাদেই 40টির বেশি স্লিপার সেল রয়েছে। পাশাপাশি রয়েছে একাধিক খারিজি বা বেআইনি মাদ্রাসা। এই সব মাদ্রাসাকে কাজে লাগিয়ে চলত জঙ্গি কার্যকলাপ। যেসব পড়ুয়ারা আসে তাদের মধ্যে ভারত বিরোধী প্রচারও চালানো হয় এই সব মাদ্রাসায়। এই সব কারণে মুর্শিদাবাদ জেলা সীমান্তরক্ষী বাহিনীর কাছে মাথা ব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশ থেকে মুর্শিদাবাদ হয়ে ভারতবর্ষে অনুপ্রবেশকারীদের সংখ্যা একদিকে যেমন বেড়ে চলেছে, এই নিয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। সমাধান খুঁজতে মরিয়া গোয়েন্দা দপ্তর। মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ রফির রিপোর্ট, নিউজ টাইম। নদিয়া জেলায় ভারত বাংলাদেশ সীমান্তের মোট এলাকা হচ্ছে প্রায় 216 কিলোমিটার, যার মধ্যে 22.3 কিলোমিটার কাঁটাতারের বেড়া নেই। কোথাও মাথা ভাঙা, কোথাও ইছামতি নদী বা কোথাও হয়তো জমি জটের কারণে সেই কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি। আর এই কাঁটাতারের বেড়া না থাকার কারণেই বিভিন্ন চোরাচালানকারী থেকে শুরু করে মানব পাচার, এমনকি এর মধ্যে দিয়েও জঙ্গির যে অনুপ্রবেশ ঘটছে না তাকে বলতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন সময় দেখা গিয়েছে বিএসএফ পক্ষ থেকে তৎপর হতে স্থানীয় পুলিশ প্রশাসন তৎপর হয়েছে। এতদিন দিনে দেখা গিয়েছে যে গত 1 বছরে রানাঘাট পুলিশ জেলার বিশেষ অভিযানে প্রায় 53টি বেশি মামলা হয়েছে, যেখানে গ্রেপ্তার হয়েছে ভারতীয় দালাল এবং অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক প্রায় 200 জন। চাইব যাতে না আসে, তার কাটা দিয়ে দেওয়া হোক। আর তার কাটা দিয়েও তো সুরক্ষা নেই, এই তো টাকার বিনিময়েই তো আসছে, এটা তো ঠিক। টাকা দিচ্ছে, ভিসা পাসপোর্ট করছে, হয়ে গেল। আগামী দিনেও এরকম অভিযান চলবে, কিন্তু বিশেষ করে এই জঙ্গি নাশকতা যারা চালায় বা মানব পাচারের সঙ্গে যে সমস্ত দালালরা জড়িত থাকে, তারা কিন্তু এই কাঁটাতার বেড়া যেখানে নেই সেই জায়গাগুলো কিন্তু রাতের অন্ধকারে ব্যবহার করে, আর সেখান দিয়েই ওপার বাংলা থেকে চোরাচালানকারী জিনিসপত্র এপার থেকে ওপারে এবং মানব পাচার, তার সঙ্গে জঙ্গিরা কিন্তু প্রবেশ করে। বাংলাদেশে ওই লোকরা চলে আসতে পারে। হ্যাঁ, চলে আসতে যখন তখন সীমান্তে তার কাটা নেই, তার চলে আসতে এরকম যেখানে তার কাটা নেই সেখানে তো অনাসেই চলে আসে। হ্যাঁ, অনাসেই চলে আসে। মানে এরা ঢোকে কি করে? বিএসএফ একটু নজরদারি এদিক ওদিক হলেই ঢুকে যায় নাকি? বিএসএফ কত একটা মানুষ কত সময় ডিউটি করতে পারে, তাদের তো নিদ্রা আছে একটু চোখে। সেটা কিন্তু বারবারই প্রমাণ হয়েছে। তবে আরও তৎপর হতে হবে বিএসএফ এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে, এবং ওই জমিজটের কারণে যে সমস্ত কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না সেই সমস্ত জায়গাগুলো কাঁটাতারের ব্যবস্থা করতে হবে। স্থানীয় মানুষদের কিন্তু দাবি, এই যে অনেক জায়গাতে তার কাটা নেই, সেখান দিয়ে কি বাংলাদেশিরা ঢুকে পড়তে পারে? আসছে কিনা সেটা বলতে পারে। অনেক সময় তো ঢুকে পড়ে আপনাদের উপর আক্রমণ চালাচ্ছে। হ্যাঁ, আত্মীয় স্বজন সব আসে, এই আস্তানা গাড়ে বহু জায়গা হয় একটা। হ্যাঁ, সে তো থাকতেই হয়। হ্যাঁ, ভয় তো আছি যে রাত্রি শুয়ে আসি, ঘুমিয়ে আসি, গরু আছে, ছাগল আছে, হ্যাঁ অনেক কিছু আছে, সেগুলোর ওপর হয়তো দেখা গেল অত্যাচার করে দিয়ে চলে যেতে পারে। এই জিনিসটা আগে খুব হচ্ছে, এখন
যে কাঁটাতারের বেড়া দেওয়া হোক, এবং তারাও কিন্তু আতঙ্কে থাকেন এই সীমান্তবর্তী গ্রামের মানুষরা। আগামী দিনে দেখার এটাই যে আদৌ এই বিএসএফের নিরাপত্তা আরও বাড়ে কিনা এবং এই মানব পাচার বা চোরাচালানকারী বন্ধ হয় কিনা। নদিয়া থেকে সুমন মজুমদারের রিপোর্ট, নিউজ টাইম। উত্তরেই শেষ নয়, বিপদ দক্ষিণেও। দক্ষিণ রায় বিচরণ করেন যে জঙ্গলে, যে জলপথ অ্যাডভেঞ্চারের হাতছানি দেয়, বিপদ সেখানের পথে পথেও। ফিরছে বিরতির পর। উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার ৯০ কিলোমিটার সীমান্তবর্তী এলাকা, ভারত বাংলাদেশ সীমান্ত, তার মধ্যে ৯০ কিলোমিটার, যার মধ্যে এখনও পর্যন্ত প্রায় ২৫ থেকে ৩০ কিলোমিটারে কাঁটাতার দেওয়া হয়নি, কাঁটাতার দেওয়া যায়নি। আর এই কাঁটাতার বিহীন এলাকাগুলিতেই জঙ্গি প্রবেশের যে আশঙ্কা সেটা বাড়ছে। কারণ এই এলাকার মানুষ বলছে যে এই এলাকাতে একসময় অনুপ্রবেশ ঘটতো, সেই অনুপ্রবেশের আড়ালেই জঙ্গি সংগঠনের যে সদস্যরা, বাংলাদেশের যে একাধিক জঙ্গি সংগঠন রয়েছে, সেই জঙ্গি সংগঠনের সদস্যরা এখানে প্রবেশ করে যেত। না, এখানে কোনো কাঁটাতার নেই। কাঁটাতার আছে ওই সামনে ফাঁকা মাঠে আছে, অনেক জায়গায়। হ্যাঁ, ওই ঝাউডাঙ্গার ওই মাঠটাতে আছে। এখানে কতটা এরিয়ায় কাঁটাতার নেই? ও বেশ অনেক, এই দিকে এই সাইডে তো নেই। 3 মাইল, না 3 মাইল মতন হবে, একটু বাড়ানো আছে বিএসএফ। কখন বিএসএফ বেশি থাকে? সব ছাড়া রাতের বেলায় বেশি থাকে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ তারা চাইছিলেন যে এই এলাকায় কাঁটাতার দেওয়া হোক। এই মুহূর্তে রয়েছি বনগাঁ মহকুমার গাইঘাটা থানার বন্যবিড়িয়া এলাকা, যে এলাকায় এখনও পর্যন্ত আমি দেখাবো যে নদী রয়েছে। এই যে নদী, এই নদী ইছামতি নদী, নদীর ওপারে বাংলাদেশ, এপাশে ভারত। এই এলাকায় কাঁটাতার নেই। বিএসএফের এই যে ছোট ছোট ঘর করা রয়েছে, এখানে বিএসএফ পাহারা দিয়ে থাকেন। বাংলাদেশের সাম্প্রতিক সময়ের পর যে এই রাজ্য থেকে একাধিক বাংলাদেশি জঙ্গি সংগঠনের যে সদস্যরা, তাদের গ্রেপ্তার করা হয়েছে। আর সেখানে এই নিরাপত্তা, দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে এই যে জায়গাগুলি সাধারণত কাঁটাতার এখনো পর্যন্ত দেওয়া হয়নি, এই কাঁটাতারগুলি দিয়ে, কাঁটাতারবিহীন এলাকা দিয়ে সাধারণত এই সমস্ত এলাকায় যে অনুপ্রবেশ, সেই অনুপ্রবেশ ঘটে থাকে। আর এই অনুপ্রবেশকারীদের সঙ্গেই বাংলাদেশের যে সমস্ত জঙ্গি সংগঠনের সদস্যরা রয়েছে, তারাও ঢুকে পড়ছে। স্বাভাবিকভাবেই এই যে কাঁটাতারবিহীন এলাকা থাকায় যে জঙ্গি সংগঠনের সদস্যরা একের পর এক এখানে ঢুকছে, অনুপ্রবেশ ঘটছে, সেখানে কিন্তু দেশীয় যে সুরক্ষা, সেই সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। রাজ্য এবং কেন্দ্রের যে সংঘাত, যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে দড়ি টানাটানি, সেই দড়ি টানাটানির ফলে এখনও পর্যন্ত এলাকায় কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি। এলাকার বাসিন্দারা তারা জানিয়েছেন যে তাদের যে কাছে এই কাঁটাতার দেওয়ার জন্য জমি নেওয়া হয়েছিল, পঞ্চায়েত বিডিও অফিসে তারা সেই জমির কাগজপত্র জমা দিয়েছিলেন, কিন্তু তার বিনিময়ে এখনও পর্যন্ত কোনো টাকা দেওয়া হয়নি, আর জমিও অধিগ্রহণ করা হয়নি। স্বাভাবিকভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং এই রাজ্য থেকে বাংলাদেশের একাধিক জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেপ্তারের পর থেকে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে যে কোনো সময় অনুপ্রবেশ ঘটতে পারে, অথবা এই যে নদী, সেই নদী কোনোভাবে পার হয়ে এপাশে এসে দুষ্কৃতী হামলাও হতে পারে। তারা চাইছেন অতি অবিলম্বে এই এলাকাগুলিতে তার কাটা দেওয়া হোক, বিএসএফের পাহারা বাড়ানো কারো। গাইঘাটা থেকে উৎসব মণ্ডল, নিউজ টাইম। বাংলাদেশের সঙ্গে এ রাজ্যের সবথেকে ব্যস্ত সীমান্ত অঞ্চল উত্তর ২৪ পরগনাতে। দুদেশের বাণিজ্যের একটা বড় অংশ হয় পেট্রাপোল, বেনাপোল সীমান্ত দিয়ে। বৈধ ভিসা নিয়ে এপার ওপার যাতায়াত চলে সীমান্ত দিয়ে। তবে পেট্রাপোল ছাড়াও এই জেলাতে বিস্তীর্ণ সীমান্ত পথ রয়েছে বাংলাদেশের সঙ্গে, এর মধ্যে অনেকটাই জলপথে। উত্তর ২৪ পরগনার সঙ্গে বাংলাদেশের সীমান্ত ৩২৫ কিলোমিটার অঞ্চল জুড়ে। এর মধ্যে জল সীমান্ত ১৬৫ কিলোমিটার, বাকিটা অর্থাৎ ১৫০ কিলোমিটার স্থল সীমান্ত। জল সীমান্তে কাঁটাতার দেওয়া সম্ভব নয়, স্থল সীমান্তেরও একটা বিস্তীর্ণ অংশে নেই কাঁটাতার। প্রশাসন সূত্রে খবর, সীমান্তে কাঁটাতার লাগাতে ৩১০ একর জমি অধিগ্রহণের কথা।
সে জমির সবটা এখনো হাতে পায়নি স্বরাষ্ট্র মন্ত্রক। ফলে দু দেশের সীমান্তে অনেকটাই এখনো অরক্ষিত। বসিরহাট মহকুমার সীমান্ত রয়েছে 125 কিলোমিটার। এর মধ্যে স্থলপথ 30 কিলোমিটার, বাকি 95 কিলোমিটারই জলপথ। স্বরূপনগর, বসিরহাট, বাদুড়িয়ায় রয়েছে স্থল সীমান্ত। অন্যদিকে হিঙ্গলগঞ্জ ব্লকের প্রায় পুরো সীমান্তই জলপথে বিভক্ত। স্থলপথে 30 কিলোমিটারের মধ্যে 25 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া রয়েছে। বাকি 5 কিলোমিটার সীমান্ত পথ অরক্ষিত। 95 কিলোমিটার দীর্ঘ জলপথে নজরদারি সব জায়গায় সমান নয়। ফলে জলপথে সহজেই বাংলাদেশ থেকে ভারতে ঢোকা যায়। অন্যদিকে কাঁটাতারহীন স্থলপথেও চলছে যাতায়াত। এই সব অঞ্চলে নজরদারি না বাড়ালে অবাধেই চলবে জঙ্গি যাতায়াত। যেখানে বাঘের ভয় সেখানেই শুনতে হয়। রাতের অন্ধকারে দিনের আলোয় বিপদ আসছে সীমান্ত পেরিয়ে। ভিন দেশের নজর 2 24 পরগনার বিস্তীর্ণ খোলা সীমান্ত পথে। গত কয়েকদিনে যথেষ্ট চর্চার মধ্যে এসেছে সুন্দরবন নামটি। তার কারণ এই সুন্দরবন এলাকাকেই কার্যত জঙ্গিরা নিজেদের অন্যতম সেফ জোন হিসাবে ব্যবহার করছে, এমনটাই দাবি করা হচ্ছে। ক্যানিং থেকে গত কয়েকদিন আগে জাভেদ মুন্সি নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ। আর তারপর থেকেই কার্যত চর্চায় চলে আসে সুন্দরবনের নাম। সুন্দরবনের এই বিস্তীর্ণ জলসীমাকে ব্যবহার করে জঙ্গি কার্যকলাপ এদেশে ঘটছে, এমনটাই মনে করা হচ্ছে। আর সেই কারণে সুন্দরবনকে জঙ্গি কার্যকলাপ করার জন্য কিভাবে ব্যবহার করা হচ্ছে তা খুঁজতেই আজ আমরা এসেছিলাম সুন্দরবনে। সুন্দরবনের পাখিরালয়ে যে জলপথ রয়েছে, গোমর নদীর যে জলপথ, সেই জলপথই কার্যত ইন্দো বাংলাদেশ প্রোটোকল রুট। অর্থাৎ এই রুট ব্যবহার করে ভারতবর্ষ এবং বাংলাদেশের যে সমস্ত জাহাজ আছে, বিশেষ করে পণ্যবাহী জাহাজ, তারা কার্যত এই রাস্তা ব্যবহার করে পণ্য আনা নেওয়া করে। আর সেই রাস্তাকেই কার্যত ব্যবহার করতে চাইছে জঙ্গিরা। তাই পাকিস্তান থেকে পালিয়ে তারা বাংলাদেশে আসছে, আর বাংলাদেশ হয়ে তারা অত্যন্ত সহজেই ভারতবর্ষের অভ্যন্তরে ঢুকে যাচ্ছে, এমনটাই মনে করছে সমস্ত মহল। হ্যাঁ, এ তো আমার এইখান থেকেই যায়, তো এইখান থেকে যায়, তো অনেকগুলো জাহাজ যায় আসে। কিন্তু আমরা একটু ভয়েও আছি যে এরকম তো গল্প শুনলাম যে এরকম জঙ্গলি আসছে, বাংলাদেশের পের হতে পারে, একটু ভয়ও থাকে। একবার এই ঘাটটাকে ধাক্কা মেরে ভেঙে দিয়ে বেরিয়ে গেল, কত লঞ্চ বোট আতঙ্ক হয়ে গেল, সব বোট খুলে বেরিয়ে যাচ্ছিল। একটু ভয়েই আছি। সংবাদগুলো তো বাংলাদেশের তো একটু ভয়, যেমন আমরা টিভি পেপারে একটু শুনি কি এগুলো জানি। গত কয়েকদিন ধরে এই সুন্দরবনের নাম যখনই জঙ্গি কার্যকলাপের সাথে জড়িয়েছে, তারপর থেকেই সুন্দরবনের এই এলাকাতে নজরদারি যথেষ্ট পরিমাণে বেড়েছে। বিশেষ করে সুন্দরবনে যে সমস্ত উপকূলবর্তী থানা রয়েছে, সেই সমস্ত উপকূলবর্তী থানার পুলিশ কর্মীরা তারা যথেষ্ট পরিমাণে নাকা চেকিং করছে। শুধুমাত্র ডাঙায় নয়, জলেও তারা নাকা চেকিং করছেন, যাতে কোথাও কোনোভাবে আলগা পেয়ে জঙ্গি বা অনুপ্রবেশকারীরা এ রাজ্যে বা এ দেশের সীমানায় ঢুকে পড়তে না পারে। খুব চিন্তা ভাবনা, এই টুরিস্ট আলি হা করে তাকিয়ে থাকি কোন টুরিস্ট কিরাম দেখতে। কারণ এখানে থানাও বলেছিল যদি কোনো সন্দেহজনক কেউ ঘোরাঘুরি করে আমাদেরকে একটু ফোন করবে, আমরা দিনান্দার চলে আসবো। থানা এর জন্য খোঁজ খবর নেয়। এইবার তো ভয় বলতে ওটাই যে কে কেমন দেখতে। আমরা দোকানদার, বহু রকম লোক এসে বহু রকম কথা বলে, বিক্রি করি মালপত্র ওদের কাছে। এই রাস্তায় কি বাংলাদেশি জাহাজ চলে? বাংলাদেশি জাহাজ চলে এই রাস্তায়? প্রত্যেকদিন যাওয়া আসা করে? সেটাই কার্যত খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ 24 পরগনা থেকে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম। কাঁটাতারহীন দীর্ঘ সীমান্ত। সীমান্তরক্ষীদের নজর এড়িয়ে ঢুকে পড়ছে সন্দেহভাজন জঙ্গিরা। একটা অংশের প্রশ্রয় তথ্য জাল করে হাতে চলে আসছে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্টও। প্রশ্ন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও। তবুও 25-এর শুরুতে আশা দেখতে পারেন সাধারণ মানুষ। সজাগ, সতর্ক থেকে লোভের কাছে নিজেকে বিকিয়ে না দিয়ে মিলিয়ে যেতে পারে প্রবল শঙ্কাও।